নৈরাজ্য বাংলাদেশে। হাসিনা ভাষণের ঘোষণা হতেই বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে অবাধে চলল তাণ্ডব এবং ভাঙচুর। এর পাশাপাশি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিকেও আমাদের নজর থাকবে, কেননা আজ থেকে বীরভূমে দেউচা পাচামি কয়লা ব্লকের কাজ শুরু, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এটাও বলেন, এগোচ্ছে বাংলা। শিল্পের খোঁজে নিউ টাউনে ৮ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তিনি বললেন যে জনগণের কাছে আমরা দায়বদ্ধ। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ঠিক করে দিচ্ছেন কে কি খাবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতেই আপনাদের সামনে রাখবো কতটা অগ্নিগর্ভ, কতটা অশান্ত হয়ে উঠল বাংলাদেশ। বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চলল, অবাধে ভাঙচুর হলো। ভবনের ৩য় তলার একটা অংশে জ্বলতে দেখা গিয়েছে আগুনও। খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে। সেই বাংলাদেশের ঐতিহাসিক স্মারক সেটা পর্যন্ত ভেঙে দিল দুষ্কৃতীরা। একদমই তাই, প্রত্যেকটা জায়গা ভেঙে দিচ্ছে। দেখুন, আমি বাকিরা যা বলেছেন তার সাথে আমার বক্তব্য আলাদা কিছু নয়। সত্যি সত্যি দৃশ্যগুলো দেখলে শরীর খারাপ লাগে। এগুলো কোনো রাজনৈতিক বা সামাজিক তর্ক বিতর্কের ঊর্ধ্বে। যে কোনো মানুষ বা বিশেষ করে বাঙালি, যার শরীরে বাঙালির রক্ত আছে, এগুলো দেখলে আমাদের শরীর খারাপ লাগছে। গত কয়েক মাস ধরেই যা হচ্ছে, এর আগে মুজিবারের মূর্তি ভাঙা থেকে শুরু হয়ে এখন বাড়ি তো প্রশ্নটা খালি একটা বাড়ির নয়, কিন্তু একটা ঐতিহাসিক স্মারক যার সাথে বাংলার এবং উপমহাদেশের এত ইতিহাস জড়িত আছে। আমি খালি এখানে দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের তলায় তলায় জামাতিদের এই আন্ডার কারেন্টটা হয়তো চিরকালই ছিল, যে কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনও ওয়াসিবুর বাবুদের খুন হতে হতো বা বহু মুক্তমনা মানুষকে খুন হতে হতো। কিন্তু মুশকিলটা হচ্ছে ওই বাংলাদেশের চালিকা শক্তি ছিল শাহবাগের আন্দোলনকারীরা। কিন্তু আজকে যে কোনো কারণেই হোক না কেন, আজকে যারা মুক্তমনা তারা ঘরে ঢুকে গেছেন এবং এই জামাতিরা, এই সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীরা, তারা চালিকা শক্তি হয়ে গেছে। এবং তোমার কথার সাথে আমি 110 ভাগ একমত যে গত রাত থেকে এই ঘটনা ঘটছে। ওখানে নামগাঁওয়াস্তে যে গভর্নমেন্টটা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। চাইলে ওরা আটকাতে পারে না। এটা একটা মুহূর্তের তো ব্যাপার না, এটা বোমব্লাস্টে তো উড়িয়ে দেওয়া হলো না। গত 13-14 ঘন্টা ধরে এটা সংগঠিত হচ্ছে। এখন অবধি সরকারের কোনো হস্তক্ষেপ নেই। একটা সেন্টেন্স খালি তার সঙ্গে যোগ করছি, তা হচ্ছে যারা আজকে সরকারে বা ইন্টারিম গভর্নমেন্টে আছে তারাও জানে যে তারা হয়তো মেজরিটি নয়। সেই কারণেই অগস্ট মাস থেকে আজকে পর্যন্ত বারবার বলেও এরা ভোটটা করাচ্ছে না। এর আগে যে কথাটা বলেছিল তার সঙ্গে কিছুটা একমত অবশ্যই, কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি, নিশ্চয়ই ভারত বাংলাদেশে ঢুকে যুদ্ধ করবে না, কিন্তু আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশ সরকারের ওপর একটা জনমত তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ভারত সরকারের একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। আজকের পরিস্থিতিতে 2 সপ্তাহের মধ্যে ইউনূস সরকারের কাছ থেকে হলফনামা চেয়েছে আদালত। বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পের জন্য বাংলাকে আদর্শ গন্তব্য হিসেবে তুলে ধরতে বন্ধহীন বাংলার ছবি তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগের জন্য আহ্বান জানালেন শিল্পপতিদের। Bengal is one of the leading states in the IT sector in the country. At present we have 2,800 IT companies. গত বেশ কিছু বছর ধরে যে বিজিবিএস হচ্ছে এবং তার মধ্যে দিয়ে পাইপলাইন প্রজেক্টগুলো যেগুলো চলছে সেগুলো এগোচ্ছে একটু একটু করে। আমার কাছে নথি রয়েছে, সেই নথি একদম পরিষ্কার করে আমি ধরে এতটা সময় নেই, কিন্তু আমি বলছি শুধুমাত্র তথ্য প্রযুক্তি সংস্থা 50+ তথ্য প্রযুক্তি সংস্থা কিন্তু তারা নতুন করে পথ চলা শুরু করেছে এখানে। আজকে যে শিল্প আসবে, এই জায়গায় বলতে দিন আমাকে, আজকে যে শিল্প আসবে সেই শিল্প হচ্ছে পুঁজিনিবিড় শিল্প। পুঁজিনিবিড় শিল্পে যারা কাজ করবে তারা হচ্ছে হাইলি স্কিল্ড লোকজন। এই যে হাইলি স্কিল্ড লোকজন, এই যে অংশটা সেটা পশ্চিমবঙ্গে আছে, কিন্তু থাকা সত্ত্বেও আমি বলছি তারা কিন্তু জনসংখ্যার একটা বড় অংশ রয়েছে। যে বড় অংশটা কিন্তু তারা এই যে বলছেন যে এই যে উন্নয়নের যে রথের চাকা, সেই রথের চাকা কিন্তু তারা উঠতে পারবে না। তার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের এখানকার কৃষক, কারিগর, শ্রমিক, গিগ শ্রমিক, এই যে অংশটাও রয়েছে, তাদেরকেও কিন্তু অর্থনীতির মধ্যে নিয়ে আসতে হবে। এই পাশাপাশি কতজন চাকরি পেল একটু শেষ করেনি। এই পাশাপাশি দুটো অংশকে, মানে সমাজের যে 15-20% এগিয়ে থাকা মানুষ আর যে 80% পিছিয়ে থাকা মানুষ, দুই তরফেরই উন্নয়ন দরকার। আর কি বললেন, বন্ধহীন বাংলার ছবি তুলে ধরার পাশাপাশি যে রাজ্যে শিল্পের জন্য প্রয়োজনীয় লোডশেডিং সংস্কৃতি, একেবারে এই শব্দটা ইউজ করে তিনি বলছেন যে লোডশেডিং সংস্কৃতি বন্ধ হওয়ার প্রসঙ্গ তুলে ধরলেন এবং পূর্ববর্তী সরকারের সঙ্গে তুলনাও টানলেন। শতরূপ সত্যি তো এই লোডশেডিং এর যে সময়টা আমরা কাটিয়ে এসেছি সেটা তো বন্ধ হয়েছে, তাই নাকি? আর এই 2 মাস পরে আবার শুরু হবে। যে পশ্চিমবাংলার সাধারণ মানুষ না, তৃণমূল সমর্থকরাও যদি বেশি শোনে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় গরমকালে লোডশেডিং হয় না, তাহলে তৃণমূল সমর্থকরাও ভাববে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বোধহয় ল্যাম্পোস্ট থেকে হুকিং করে বিদ্যুৎ যায়, সেই কারণে এই সমস্ত বলছেন। আমি কতগুলো কথা বলছি আর যেগুলো আলোচনা। প্রথম কথা হচ্ছে চাকরি, মানে ইনভেস্টমেন্ট হলে খালি স্কিল্ড লেবারের চাকরি হয়, কথাটা ঠিক নয়। যেটা অর্ণবদা বললেন, আনস্কিল্ড লেবার, গিগ ওয়ার্কারদের চাকরির জন্য ইনভেস্টমেন্ট দরকার, তাই নিয়ে দীর্ঘ বিতর্ক হতে পারে, তার জন্য আমি প্রস্তুত। আমি কতগুলো কথা বলছি এখানে। পশ্চিমবাংলাতে
শিল্প সম্মেলনে চা সিঙ্গারা খাওয়ানোর জন্য শিল্পপতিদেরকে যে টাকাটা খরচা হয় সেই টাকাটাও ইনভেস্টমেন্টের মাধ্যমে উঠে এসছে। এই তথ্যটা খালি আমাদেরকে দেখিয়ে দাও, আমরা খুশি হয়ে বাড়ি চলে যাব। আমি বলছি সেটা উঠে আসেনি। এবিপি আনন্দে তোমরা প্রত্যেক বছর তোমাদের সমর্থকদের উন্নতি হবে না, তোমাদের সমর্থকদের চাকরি হবে না, হবে তো, কিন্তু হচ্ছে না তো ইনভেস্টমেন্ট। আমি যদি কাইন্ডলি আমার কথাটা শেষ, আমি তো অনন্তকাল সময় পাবো না, আমি যদি কাইন্ডলি আমার কথাটা একটু আনইন্টারাপ্টেড বলার সুযোগ পাই, বাকিরা যেরকম পেয়েছেন। অর্ণবদা যে কথাটা বললেন যে 50টা নাকি আইটি কোম্পানি এই জমানায় তৈরি হয়েছে, আমি কি সত্যি বলে ধরেও নি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পশ্চিমবাংলায় 2800টা আইটি কোম্পানি এখানে কাজ করছে, অর্থাৎ 2750টা আইটি কোম্পানি আমাদের সময় তৈরি হয়েছিল, ওনার সময় 50। এদের দেওয়া তথ্য যদি ঠিক হয়ে থাকে। আমি খালি একটা কথা বলছি, এই কুটকচালির মধ্যে না গিয়ে, দেখো মুশকিল কি, আমরা যখন সিঙ্গুর করতে গেছি কি অন্য কোনো প্রজেক্ট, মমতা বন্দ্যোপাধ্যায়রা দীর্ঘ আন্দোলন করেছেন যে আমরা যেভাবে শিল্প করতে চাইছি আমাদের পথটা ভুল বলে। বেশ, আমরা হেরে গেছি, মানুষের রায় আমরা মেনে নিয়েছি, কিন্তু এই যে উনি বলছেন ধর্মঘট হতো, লোডশেডিং হতো ইত্যাদি, আমাদের ভুল ছিল, মানুষ আমাদেরকে হারিয়ে দিয়েছেন। এবার ঠিক পথটা কি শিল্প করার সেইটা দেখানোর জন্য আপনি 14 বছর সময় পেয়েছেন। 14 বছরে আপনি কি করতে পেরেছেন? আমি প্রোগ্রামটার নাম নিচ্ছি না, মানে খুব পপুলার একটা প্রোগ্রাম, সবাই দেখে, ইনভেস্টারদেরকে আকৃষ্ট করার একটা প্রোগ্রাম। তার একটা ক্লিপ দেখবে ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল কয়েকদিন আগেই। সেখানে কলকাতার একটা স্টার্ট আপ, তারা গিয়ে তাদের প্রজেক্ট পিচ করেছে, তাদেরকে জিজ্ঞেস করছে ইনভেস্টাররা আপনাদের কতজন এমপ্লয়ি কাজ করে, বলছে 25-26 জন। আমি 10 সেকেন্ড, আমি শেষ করিনি, আমি কারণ বলছেন যে শেষটা যদি করি 25-26 জন, ক টাকা আপনাকে স্যালারি দিতে হয়? বলছে 8 লাখ টাকা। বলছে মাত্র 8 লাখ টাকায় 25 জন এমপ্লয়িকে কোন রাজ্যে রেখেছেন আপনারা কাজে? বলছে পশ্চিমবাংলায়। তখন তারা ইনভেস্টাররা বলছে হ্যাঁ, একমাত্র পশ্চিমবাংলাতেই এত কম টাকা দিয়ে এখন লোক নিয়োগ করা যায়, কারণ ওখানে কলকারখানা নেই বলে। এইটা হচ্ছে বাংলার বাস্তবতা, এসব বাজে কথা বলে লাভ আছে। কিন্তু আমি একটা কথাই বলছি, সেটা হচ্ছে যে এই যে ইনফোসিসের যে 50 একর জমির উপর যে ইয়েটা তৈরি হলো, এত বড় একটা তৈরি হয়নি, উদ্বোধন হয়েছে। না না, মানে কাজ শুরু হওয়াটা, আমি এখানে কন্ডিশন আছে, আপনি শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শওকত ওদেরকে বেশি বিরক্ত করিস না, তাহলে ওরা করতে পারবে। ঠিক ঠিক। শত্রুঘ্ন সিনহা তিনি ঠিক করে দিচ্ছেন কে কি খাবে, এটা যে কোনো ব্যক্তির নিজস্ব বিষয়, কিন্তু অন্য কেউ তা ঠিক করে দেবে কেন? বিজেপিকে এই প্রশ্ন তুলে অতীতে একাধিকবার আক্রমণ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার দলেরই সাংসদ শত্রুঘ্ন সিনহা আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করলেন। বিরতিতে যেতে যেতে দেখাবো আপনাদের এই প্রতিবেদন। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है, मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है। শত্রুঘ্ন সিনহাকে সবার আগে মনে রাখতে হবে, উনি কিন্তু টিএমসির ভোটে জিতেছেন, মানে টিএমসি টিকিটে জিতেছেন। উনি জিতেছেন যেখান থেকে, সেখানে কিন্তু একটা বিরাট অংশ বাঙালি ভোটও রয়েছে। ওনাকে এই যে কথা উনি বলছেন এটা আমার ব্যক্তিগত মত, আপনি দেখালেন যে এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু ব্যক্তিগত মত হলেও আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু একজন সাংসদ, এবং আপনি যাদের ভোটে জিতেছেন সেই সেন্টিমেন্ট আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কি কোথাও এই সংঘের লাইনকে চ্যাম্পিয়ন করার জন্য ওই যে আসানসোল বেগ যেখানে প্রচুর অবাঙালি থাকে সেই জায়গায় আপনি নিজেকে আরো বেশি করে জাস্টিফাই করার চেষ্টা করছেন? এটা কখনোই দলের স্ট্যান্ড নয়। সুতরাং এই ধরনের কথা বলার আগে অনেক বেশি করে ভাবনা চিন্তা করা উচিত। এই ধরনের কথা বললে সম্পূর্ণ ভুল বার্তা যায়। আপনি কাকে ক্যাটার করছেন, কোন অংশে ক্যাটার করার চেষ্টা করছেন? আপনি কি আপনার ওখানকার যে এই যে পূর্ব বিহার যাকে আমরা বলি, সেই পূর্ব বিহারের যে মাসবেস, সেই মাসবেসটাকে ক্যাটার করার চেষ্টা করছেন? আপনি পরের বার যখন ওখান থেকে আবার দাঁড়াবেন এই কথাগুলোই আপনার বিরুদ্ধে কিন্তু আসবে। সুতরাং পরের বার আপনি দাঁড়াতে পারবেন কিনা সেটাই একটা প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে। কখনোই এই ধরনের কথা বলা উচিত না, তার কারণ কথাটাই তো ইটসেলফ একটা অগণতান্ত্রিক কথা। কে কি খাবে, কে কি পড়বে, সেই জিনিসটা তো একেবারে কেউ নির্ধারণ করতে পারে না। সিনহাকে জাস্টিফাই করেনি জয়। হ্যাঁ, সেটা খুব স্বাভাবিক, কিন্তু একটা জিনিস হচ্ছে তৃণমূল নেত্রী তো বেশ কিছুবার বলেছেন যে চপ ভাজুন, আপনারা কাশফুলের বালিশ তৈরি করুন, শাসক দলের ছাত্র নেতারা তারা ডিসিশন দিয়ে দিচ্ছে যে কে সরস্বতী পুজো করবে না। তো সেই দলের সাংসদ যদি বলে থাকে যে বাঙালিরা মাছ খাবে না, বাঙালিরা মাংস খাবে না, সাংসদের কথা কি ভুলে গেছেন আপনি? মনে করিয়ে দেবো আমি। সত্যি কথা বলতে শত্রুঘ্ন সিনহার এই মন্তব্যের পরে একটাই জিনিস মানে অপেক্ষায় আছি, কখন তৃণমূল নেতা সাংসদ বলবে আপনাকে আর ভোট দিতে যেতে হবে না, আমি ভোটটা দিয়ে দিয়েছি। এই ডায়লগটার জন্য অপেক্ষা। আমি একটা কথা বলতে পারি, অর্ণবদা যেরকম এখানে শত্রুঘ্ন সিনহাকে সমর্থন করলেন না, তেমন আবার দেখলাম জয়ও এখানে শত্রুঘ্ন সিনহাকে খুব একটা বিরোধিতা করতে পারলো না। স্বাভাবিক কথা, জয়ের পক্ষে করাটা মুশকিল আছে এই ইস্যুতে। আমি কেন না, আমি বলছি যে শত্রুঘ্ন সিনহাকে আমি খালি মনে করি গতকাল উনি খালি আমিষ নিষিদ্ধ করার কথা বলেননি, উনি ইউনিফর্ম সিভিল কোডকে, অভিন্ন দেওয়ানি বিধি, যেটা আরএসএস এর জন্মলগ্ন থেকে আরএসএস এর এজেন্ডা, সেটাকে সমর্থন করেছেন। আমি এখানেই বলছি, এই যে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছিলাম না শুরুতে, আমি কেন বলছি দেখো, আমরা শুরুতে বাংলাদেশ নিয়ে আলোচনা করছিলাম না, বাংলাদেশের ঘটনাটা কি? এই ছাত্র জনতার নাম করে যখন বিক্ষোভ শুরু হয়েছিল জুলাই আগস্টে, তখন কিন্তু সেই বিক্ষোভের সামনে ছিল কতগুলো বামপন্থী স্লোগান। তারপরে যখন এটা ক্ষমতা দখল করলো, শরীরের ভেতর থেকে জামাতের রক্তটা বেরিয়ে আসলো সামনে, জামাতের চেহারাটা সামনে চলে আসলো। তেমনি যদি এরকম কোনো রাজনৈতিক দল থেকে থাকে যাদের মুখে থাকবে প্রগতিশীলতার বিজেপি বিরোধিতার স্লোগান, কিন্তু
ভেতরে থাকবে শত্রুঘ্ন সিনহার মতো আরএসএস পন্থী লোকজন, তাহলে সেই দলের চেহারা কি তা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সঙ্গে যেভাবে শতরূপ তুলনা করলেন, এখানকার একটা এই যে সিঙ্গু নন্দীগ্রাম আন্দোলনটাকে উনি আসলে ইয়ে করলেন, রেফার করলেন, এটা একেবারেই তুলনীয় নয়। তার কারণ ওখানে যে পরিস্থিতি আর এখানের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এক নম্বর, দু নম্বর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এটা মানে বলেননি যে আমি হচ্ছে একজন বামপন্থী, এটা তিনি বলেননি। না উনি বলেন। এক নম্বর। দু নম্বর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রো পিপল পপুলিজমের যে রাজনীতি, সেই পপুলিজমের রাজনীতির মধ্যে এরকম বিভিন্ন রকমের অংশ থাকে, সেই অংশগুলো একসঙ্গে নিয়ে আমার বোঝাতে ভুল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বামপন্থী বলেননি, আমি বরং আপনার লেখায় পড়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনের বামপন্থী, সেটা অন্য কথা। আমি যেটা বলার চেষ্টা করেছি তা হচ্ছে, দেখুন আপনি একটা কথা বললেন তো যে এইটা বলার পরে শত্রুঘ্ন সিনহা পরের বার আসানসোলে প্রার্থী হতে পারবেন কিনা। আমি আপনাকে মনে করাই, ওই আসানসোলে দাঙ্গা করে ইমাম সাহেবের ছেলেকে খুন করার পরে বাবুল সুপ্রিয় তৃণমূলের মন্ত্রী হয়েছে। অতএব তৃণমূলের শরীরে আরএসএস এর রক্ত আছে। এটা আপনার মতো ধর্মনিরপেক্ষ মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা এইটাকে চিহ্নিত করুন, আপনারা এদের থেকে সরে আসুন, এইটুকুই আমি বলছি।